বাংলা প্রো চ্যানেলে আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথার আলোচনা। প্রথমেই বলে রাখি, পুতুল নাচের ইতিকথা ভারতবর্ষ পত্রিকায় 1341 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রথম প্রকাশ পায়। তারপর সেটি ওই ভারতবর্ষ পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। এর শেষ সংখ্যা প্রকাশিত হয় বাংলা 1342 বঙ্গাব্দের ভারতবর্ষ পত্রিকার পৌষ সংখ্যায়। তারপরে এই গ্রন্থটি গ্রন্থাগারে প্রকাশ পায় ইংরেজি 1936 খ্রিস্টাব্দের মে মাসে। পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ যেনই পুতুল, সেই পুতুলকে কোনো এক অদৃশ্য শক্তি যেন খেলাচ্ছেন এবং মানুষ সেই হিসাবেই খেলে চলেছে। আমাদের পুতুল নাচের ইতিকথার এই ভাব, অর্থাৎ একথার প্রতিধ্বনি আমরা অধিকাংশ চরিত্রেই দেখতে পাই। তবে অদৃশ্য শক্তি বলতে মানিক বন্দ্যোপাধ্যায় কোনো অশরীরী শক্তি বা ঈশ্বরীয় শক্তিকে বোঝাননি। তিনি ছিলেন বিজ্ঞান সচেতন লেখক, বিজ্ঞান মনস্ক লেখক। সুতরাং যে কোনো বিষয়ের উপর ঈশ্বরীয় চেতনা বা ভৌতিক ব্যাপারটিকে তিনি গুরুত্ব প্রদান করেননি। আসলে মানিক বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে ঘটনা প্রবাহ আমাদের মানব জীবনকে প্রভাবিত করে। আমাদের এই মানব জীবন কোন দিকে প্রবাহিত হবে তা ঘটনার আবর্তে নিয়ন্ত্রিত হয়। আমরা পুতুল নাচের ইতিকথা উপন্যাসেও দেখতে পাব যে সত্যিকারের এই পৃথিবীর একটি রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চে মানুষ যেন শুধুই পুতুল। আর এ কথাটার প্রতিধ্বনি মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটিতে, অর্থাৎ এই পুতুল নাচের ইতিকথাতে আমরা প্রতিটি চরিত্রের মধ্যেই, প্রায় প্রতিটি চরিত্রের মধ্যেই, একমাত্র ব্যতিক্রম হল কুমুদ, প্রতিটি চরিত্রের মধ্যে আমরা দেখতে পাব। এই উপন্যাসের একটি অন্যতম চরিত্র কুসুম। কুসুমের বাবা অনন্ত, তিনি এই উপন্যাসের প্রধান চরিত্র শশীকে বলেছিলেন, সংসারে মানুষ এক চাই, হয় আর। চিরকাল এমনি দেখে আসছি ডাক্তারবাবু, পুতুল বই তো নই আমরা, একজন আড়ালে বসে খেলাচ্ছেন। অর্থাৎ মানুষ যা চাই তা পায় না, আর মানুষ যা পায় তা চায় না বা ভুল করে যায়। এই উপন্যাসের প্রেক্ষাপট, এই উপন্যাসের কাহিনী বিশ্লেষণ করলে এই কুসুমের বাবা অনন্তের এই যে উক্তি, সংসারে মানুষ এক চাই, হয় আর, চিরকাল এমনি দেখে আসছি ডাক্তারবাবু, প্রতিটি চরিত্রে, এই উপন্যাসের প্রতিটি চরিত্রে আমরা এ কথার প্রতিধ্বনি দেখতে পাব। যেমন এই উপন্যাসের প্রধান চরিত্র শশী। শশী হল গাউদিয়া গ্রামের গোপালের পুত্র। এই গোপাল একসময় গরিব ছিল, কিন্তু নিজের বৈষয়িক বুদ্ধির দ্বারা ছলে বলে কৌশলে নিজের প্রতিপত্তি গড়ে তুলেছে। শশী যখন এই গাউদিয়া গ্রামে ছিল, তখন এই পিতা গোপালের সাহচর্যে এবং গ্রামের মধ্যে মানুষ হয়ে তার মনটাও ছিল সংকীর্ণ। কিন্তু ডাক্তারি পড়ার সূত্রে সে কলকাতায় যায়। কলকাতায় গিয়ে বাইরের জগৎ, বই এবং কুমুদ বলে এক বন্ধুর সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। এই বন্ধু কুমুদ এবং বহির জগৎ এবং বই, এই তিন মিলে তার মন অনেক বেশি প্রসারিত হয়। শশী চরিত্রের দুটি ভাগ। এক ভাগে রয়েছে অনন্তের প্রতি আকর্ষণ, রোমান্টিক সচেতনতা, মানুষের প্রতি দয়া মায়া। আর অন্যদিকে রয়েছে গোপালের ব্যবসায়িক বুদ্ধি, যে বুদ্ধির দ্বারা সে ডাক্তার
করে, ডাক্তারি করে, কোনো কোনো সময় পয়সার জন্যে তর্ক বিতর্কও করে। অর্থাৎ এই শশী চরিত্রের দুটি ভাগ আমরা পরিষ্কার দেখতে পাই। শশী কলকাতা থেকে ডাক্তারি পাস করে এই গাউদিয়া গ্রামে এসেছে, গাউদিয়াতে এসে থাকে এবং গাউদিয়াতেই সে চিকিৎসা করে। চিকিৎসা করে নাম এবং প্রতিপত্তি উভয়ই গড়ে তুলেছিল। তাছাড়া প্রতিপত্তি তার বাবা যা করে গিয়েছিল তাকে প্রতিপত্তির জন্য কোনো চিন্তা না করলেও চলত। এই যে শশী, এই শশী যখন প্রথম কলকাতা থেকে এলো, কলকাতা থেকে এসে তার কিন্তু মন এই গাউদিয়া গ্রামে টিকেনি। একমাত্র টিকতে পেরেছিল এই সমস্ত গ্রামের সহজ সরল মানুষগুলোর দিকে তাকিয়ে, আর নিজের বন্ধু পরাণের বউ কুসুম ও পরাণের বোন মতির সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক গড়ে তোলে। এই কুসুম অর্থাৎ পরাণের স্ত্রী কুসুম, যদিও সে পরাণের স্ত্রী, তবুও সে শশীকে মনে মনে কামনা করে। শশীও যে সেটা জানে না তা নয়, কিন্তু শশী বারবার সেটাকে উপভোগ করেছে, কিন্তু কোনো রকমেই সেটাকে উপরে উপরে অর্থাৎ কুসুমের কাছে সে স্বীকার করেনি। বরঞ্চ কুসুম যখন তাকে বারবার নানান অঙ্গুলি সংকেতে তাকে ডেকে পাঠিয়েছে, তার মনে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, শশী তখন কিন্তু মধ্যবিত্ত মানসিকতার সুলভ ব্যবহারে সেটা বারবার সেখান থেকে এড়িয়ে গেছে। এই কুসুম পরিশেষে যখন বুঝতে পেরেছে শশী কিন্তু সে ভালোবাসার উপযুক্ত মর্যাদা দিতে চায় না, বা যে কোনো কারণে হোক সে এই প্রেমের পরিণতি পাবে না, তখন কুসুম অভিমানহত প্রেম নিজের পথ খোঁজার চেষ্টা করেছে এবং গাউদিয়া ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেছে। কিন্তু তার আগে আমরা দেখেছি শশী বারবার কিন্তু চেয়েছে যে এই গাউদিয়া গ্রাম থেকে সে চলে যাবে, বিদেশে গিয়ে আরও ডাক্তারি পড়াশোনা করবে, করে এসে কোনো এক শহরে সে প্র্যাকটিস শুরু করবে। অর্থাৎ তার মনের মধ্যে বারবার আছে যে গাউদিয়া গ্রামে আমি বেশি দিন থাকবো না, গাউদিয়া গ্রাম আমার জন্য চিরদিনের জন্য নয়। তার জন্য সে নিজের মনকে প্রস্তুত করেছে বা প্রস্তুত করছে। পরিশেষে যখন সত্যি তার যাবার সে মনস্থির করেছিল, আমরা দেখতে পেলাম যে এই উপন্যাসের আর এক চরিত্র যাদব পণ্ডিতের মৃত্যু, এবং পরিশেষে যাদব পণ্ডিত তার যত সঞ্চিত অর্থ ছিল সেই অর্থ নিয়ে একটা হসপিটালের তৈরি করার দায়িত্ব দিয়ে গেছে শশীর উপর। তাছাড়া শশী নানান কাজকর্মে এতই নিজেকে গাউদিয়া গ্রামের সঙ্গে জড়িয়ে ফেলবে যে শশী কোনো রকমেই গাউদিয়া গ্রাম ছেড়ে যেতে পারবে না। অর্থাৎ শশী মনে মনে করেছিল যে সে গাউদিয়া গ্রাম ছেড়ে চলে যাবে, সেখানে থেকে গিয়ে সে অন্য এক শহরে ছোট্ট একটি বাংলোতে সে তার স্ত্রীকে নিয়ে অর্থাৎ বিয়ে করবে, স্ত্রীকে নিয়ে একটি ছোট্ট সংসার স্থাপন করবে, সেখানে এসে থাকবে। কিন্তু ঘটনা প্রবাহ এমন দিকে প্রবাহিত হয়ে উঠল যে শশী তো কোনো রকমে যেতে পারলই না, বরং গাউদিয়া গ্রামের নানান কর্মকাণ্ডের সঙ্গে সে সংযুক্ত হয়ে পড়ল। ফলে সেও হয়ে গেল যেন ঘটনার দাস, ওরা ঘটনা তাকে পরিচালিত করল। অপরদিকে তার পিতা গোপাল, যে কখনোই গাউদিয়া গ্রাম ছেড়ে যেতে চায়নি, যে সর্বদাই ভেবেছে সে তার প্রতিপত্তি গড়ে তুলছে তার সন্তানের জন্য, সেও এখানে অর্থাৎ গোপাল নিজে এই গাউদিয়া গ্রামেই থাকবে। কিন্তু বিশেষ পরিস্থিতিতে যখন সেন দিদির সন্তান হলো এবং সেন দিদি মারা গেল, এবং সেই সন্তানের সঙ্গে গোপালের একটি সম্পর্ক হয়তো বা ছিল, শশীকে গাউদিয়া গ্রামে আটকাবে বলে গোপাল সেই সন্তানকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে পাড়ি দিল।
অর্থাৎ গোপাল চেয়েছিল এই গ্রামে থাকতে, এই গ্রামেই সেই নিঃশ্বাস ত্যাগ করতে, অর্থাৎ তার এই গ্রামের প্রতি, তার সম্পদের প্রতি একটা মায়া মোহ ছিল। অথচ কার্যক্ষেত্রে দেখা গেল ঘটনা প্রবাহ তাকে এই গ্রাম থেকে বিচ্যুত করল। আবার এই উপন্যাসের অপর এক চরিত্র যাদব পণ্ডিত, যে যাদব পণ্ডিতের মধ্যে সাধারণ মানুষ একটা ঐশ্বরিক লীলা আছে বলে মনে করে, অনুভব করে, এবং এই যাদব পণ্ডিত তিনি এমন একটা নিজের বাতাবরণ সৃষ্টি করে রেখেছেন, প্রত্যেক মানুষের কাছেই তিনি যেন ভক্তির পাত্র। মৃত্যুকে, জীবন মৃত্যু তার কাছে যেন সমান। অথচ সুশী লক্ষ্য করে যখন সে অন্ধকারে হাঁটে তখন যেন লাঠিতে একটু বেশিই ঠুকে। যত না তার অন্ধকারে পথ দেখার জন্য রাতে ঠুকে, তার থেকে সুশীর মনে অনেক বেশি সে জোরে জোরে লাঠি ঠুকে সাপের হাতে রক্ষার জন্য। এই যাদব পণ্ডিত, যেহেতু সুশী এলাহাবাদী ডাক্তার, সেই কারণে তার মনের মধ্যে সে সূর্যবিজ্ঞান নিয়ে বিশ্বাস জন্মাতে চেষ্টা করেছিল। কিন্তু যাই হোক, শশীর মধ্যে সেই সূর্যবিজ্ঞান সে ঢুকাতে পারেনি। এক সময় শশীর সঙ্গে কথা প্রসঙ্গে সে বলে ফেলেছিল যে রথের দিন সে মৃত্যুবরণ করবে। আসলে এই কথাটা বলেছিল শশীর মনে বিশ্বাস উৎপাদনের জন্য। কিন্তু সেই কথাই শশীর মুখ থেকে কুসুম, মতি ইত্যাদি হয়ে হয়ে যখন সারা গ্রামে রাষ্ট্র হয়ে গেল, চারদিকের লোক যাদব পণ্ডিতকে দেখতে এলো, রথের দিন তিনি মৃত্যুবরণ করবেন এই কথা রাষ্ট্র হয়ে যাওয়ার সাথে সাথে প্রচুর লোক তার সঙ্গে সাক্ষাৎ করতে এলো। তখন শত ইচ্ছা সত্ত্বেও যাদব পণ্ডিতকে কিন্তু এই যে নিজের চারিদিকে একটা বলয় সৃষ্টি করে দিয়েছিল, তার মধ্যে যে একটা ভক্তির অর্ঘ্য সাধারণ মানুষ দেখতে পেয়েছিল, সাধারণ মানুষ যে ভক্তির অর্ঘ্য তার উপর অর্পণ করত, সেই ভক্তিটাকে রক্ষার জন্য তাকে আফিং খেয়ে সত্যিকারের সেদিনই আত্মহত্যা করতে হলো। একমাত্র ডাক্তার শশী বুঝতে পারল যে এটা আসলে পাগলা দিদি আর যাদব পণ্ডিত আফিংকে আত্মহত্যা করেছে, তবু এই জনসমাগমে সেটা বলার ক্ষমতা কিন্তু শশীর ছিল না, বলার সাহস কিন্তু ছিল না। তার কারণ এটা যে মোহ গড়ে উঠেছে, একটা যে তাদের প্রতি একটা যে ভক্তির বলয় গড়ে উঠেছে, সেই ভক্তির বলয়কে ভেঙে দেওয়ার ক্ষমতা শশীর ছিল না। অর্থাৎ তীব্র অনিচ্ছা সত্ত্বেও কেবলমাত্র নিজের কথাকে রূপ দেওয়ার জন্য, সত্য প্রমাণ করার জন্য, মানুষের মন থেকে ভক্তি যাতে মুছে না যায়, তার জন্য যাদব পণ্ডিতকে আত্মহত্যা করতে হলো। অর্থাৎ এই যাদব পণ্ডিত চরিত্রকেও পরিচালনা করেছে ঘটনা। এমনভাবে আমরা দেখতে পাব নন্দলালের স্ত্রী অর্থাৎ শশীর বোন বিন্দুর কাহিনীতেও। বিন্দু একজন মধ্যবিত্ত বাড়ির মহিলা, সে স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করার স্বপ্নই দেখত। কিন্তু এক বিশেষ পরিস্থিতিতে নন্দলালের সঙ্গে তার বিয়ে হয় এবং নন্দলালের একটি স্ত্রী ছিল। সেই নন্দলাল তাকে একটি বাড়িতে রক্ষিতার মতো রেখেছিল। রক্ষিতার মতো রাখতে রাখতে তাকে নেশা করাতো, তাকে গান গাওয়াতো। প্রথম প্রথম এসব করতে বিন্দুর অসুবিধা হতো, কিন্তু পরে যখন তার এটা অভ্যাসে পরিণত হলো, শশী সব কিছু শুনে যখন বিন্দুকে নিয়ে এলো, তখন ওই যে অভ্যস্ত জীবন অর্থাৎ মদ খাওয়া, নাচ, একটা যে রক্ষিতার জীবন, সেই জীবনটা থেকে সে বঞ্চিত হয়েছে বলে সে নেশা, চুরি করে নেশা করল। অর্থাৎ এই ঘটনা যেন, সময় যেন ওই বিন্দুকেও তৈরি করল। যে মধ্যবিত্ত মহিলা এটি সাধারণ স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিল, সেই মেয়েটিও কেমনভাবে ঘটনার দ্বারা আবৃত হয়ে নিজেকে পরিবর্তন করলো, পরিবর্তন করতে বাধ্য হলো, সেই কাহিনী আমরা সেই চরিত্রে পাই।
মতি চরিত্রের মধ্যেও আমরা দেখতে পাব যে ধীর স্থির মতি, যে মতি শশীর মতো একটি বর চেয়েছিল, সেই মতির সঙ্গে যখন কুমুদের বিয়ে হলো, কুমুদের মতো সেও যেন সেই ছন্ন ছাড়া জীবনকেই বেছে নিল। অর্থাৎ কুমুদের মনন এবং মানসিকতায় সে নিজেকে তৈরি করল। এই উপন্যাসের একমাত্র ব্যতিক্রমী চরিত্র কুমুদ, যাকে ঘটনা নিয়ন্ত্রণ করতে পারেনি, ঘটনাকেই সে নিয়ন্ত্রণ করেছে। এইভাবে আমরা উপন্যাসের প্রতিটি চরিত্রে দেখতে পাব যে ঘটনা মানুষের জীবনে কেমন প্রভাব বিস্তার করতে পারে, মানুষগুলিকে কেমনভাবে পুতুলে পরিণত করতে পারে। আর এই উপন্যাসের এক অন্যতম চরিত্র কুসুম, যে কুসুম বারবার শশীকে ভালোবেসেছে, নিজের মান সম্মান সব কিছু শশীর পদপ্রান্তে সমর্পণ করতে চেয়েছে। সেই শশী যখন নানান অজুহাতে তাকে দূরে ঠেলে দিতে চেয়েছে, দূরে ঠেলে দিতেও বলবো কেন, তার সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছে, অথচ ভালোবাসার সম্পর্ক সে প্রকাশ করেনি। বরঞ্চ তার কুসুমকে এক সময় সে বলেছে, শরীর শরীর তোমার মন নেই কুসুম। আসলে কুসুমের মন আর শরীর যে একই, শরীর বাদ দিয়ে যে মন তৈরি হতে পারে না, এই বোধ কিন্তু শশীর থাকেনি। পরিশেষে এই অভিমানহত প্রেম যখন বারবার ব্যর্থ হয়ে ফিরে এসেছে, তখন রাগে ক্ষোভে দুঃখে কুসুম গাউদিয়া ত্যাগ করে চলে যেতে চেয়েছে তার বাপের বাড়ি। তখন শশীও কিন্তু বুঝতে পেরেছে তার শূন্যতা। তখন সে কুসুমের কাছে সে ফিরে গেছে, কিন্তু সে কুসুম আর কুসুম নেই। সে কুসুম তখন উত্তর দিয়েছে, যে কুসুম কি আর আছে ডাক্তারবাবু? যে কুসুম এতদিন ছিল সে মারা গেছে। একটা উত্তপ্ত লোহাকে যদি ফেলে রাখা হয়, সেই উত্তপ্ত লোহাও এক সময় ঠান্ডা হয়ে যায়। সুতরাং তার মনে যে প্রেম ভালোবাসা সত্যিকারের কামনা বাসনা ছিল, সেই কামনা বাসনা শেষ হয়ে গেছে। সুতরাং শত ডাকলেও সে আর কখনো শশীর কাছে ফিরে যাবে না। সে গ্রাম ত্যাগ করে চলে গেছে নিজের বাপের বাড়িতে। এইভাবে প্রতিটি চরিত্র, উপন্যাসের একমাত্র কুমুদ বাদে প্রতিটি চরিত্রকে আমরা পরিবর্তন হতে দেখি। আর এই উপন্যাস আসলে প্রেরণাহীন যান্ত্রিক জীবনের ব্যর্থতার ইতিহাসকে প্রকাশ করেছে। এই উপন্যাসের প্রধান চরিত্র শশীকে আমরা দেখি সে একজন ডাক্তার। সে যখন প্রথম গ্রামে প্রবেশ করছে, কলকাতা থেকে গ্রামে প্রবেশ করছে, তখন সে বন্ধু পুরাণের বা মতির বাবা হারু ঘোষের মৃতদেহকে নিয়ে প্রবেশ করছে। একজন ডাক্তারের কাজ হলো জীবনকে বাঁচানো, মৃত্যুর দরজা হতে মানুষের জীবনকে জীবনের দিকে ফিরিয়ে আনা। অথচ ডাক্তার হয়ে উপন্যাসের শুরুতে শশী ডাক্তার গ্রামে প্রবেশ করছে একটি মৃতদেহ নিয়ে। অর্থাৎ লেখক উপন্যাসের প্রথমেই এই উপন্যাসের তারটিকে, মূল সুরটিকে বেঁধে দিয়েছেন যে এই উপন্যাস প্রেরণাহীন যান্ত্রিক জীবনের ব্যর্থতার ইতিহাস। এখানের প্রধান চরিত্র ব্যর্থ হবে। সে বারবার গাউদিয়া গ্রাম ত্যাগ করে যেতে চেয়েছে, গাউদিয়া গ্রামের মানুষের সঙ্গে একটা অদৃশ্য সম্পর্কে জড়িয়ে পড়েছে। সে কুসুমকে ভালোবেসেছে, অথচ সেই ভালোবাসা মধ্যবিত্ত মানসিকতায় প্রকাশ করতে পারেনি। যখন সে প্রকাশ করেছে, তখন কিন্তু অভিমানহত প্রেম আর সে ফিরে পায়নি। এক বুক অভিমান নিয়ে কুসুম চলে গেছে। মতিকেও তার পছন্দ হয়েছিল, অথচ মতিকে নিজের হাতেই তুলে দিতে হয়েছে কুমুদের হাতে। অর্থাৎ সমস্ত কিছু দায়িত্ব থেকে সে মুক্ত হতে চেয়েছিল। অথচ যত উপন্যাসে গিয়েছে ততই আমরা দেখেছি যে দায়িত্ব তাকে বেশি আরও যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। তাই
উপন্যাসের শেষে ক্লান্ত নিঃস্ব অসহায় শশীর চিত্র আমরা অনুভব করতে পারি। তাকে বলতে হয়, দায় এবং দায়িত্ব ছিল জীবনে, দায় আর দায়িত্বের জীবনটা আবার ভরপুর হইয়া উঠিল। তাকে আবার কর্মপ্রবাহেই নিযুক্ত হতে হবে। সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু তার কর্তব্যের মুক্তি নেই। কাজ আর দায়িত্ব ছিল জীবনে, কাজ আর দায়িত্বের জীবনটা আবার ভরপুর হইয়া উঠিল। নদীর মতো নিজের খুশিতে গোড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে? মানুষের হাতে কাটা খালে তার গতি এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিত, মাধ্যাকর্ষণের মতো, যা চিরন্তন অপরিবর্তনীয়। এই অসহায় ব্যর্থ শশী মামলা করতে আবার বাজিতপুরে যাবে। ফিরবার সময় চোখ তুলে দেখতে পাবে যে খালের ধারে একটা বটগাছ শুকনো হয়ে পড়ে আছে, যে বটগাছের নিচে সে একদিন আবিষ্কার করেছিল মৃত হারু বোসকে। সে আস্তে আস্তে শুনতে পাবে যামিনী কবিরাজের ঘরে আজও সেই টুকটুক শব্দ হয়, কিন্তু শশী আর সেই তাল বনে যাবে না। তাল বনে সূর্যাস্ত দেখার শখ শশীর এই জীবনের মতো মিটে গেছে। এর ব্যর্থতার ইতিহাস, মধ্যবিত্ত মানসিকতার ব্যর্থতার ইতিহাস, যান্ত্রিক জীবনের ইতিহাস এই পুতুল নাচের ইতিকথা। সুতরাং আধুনিক উপন্যাসের জগতে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই পুতুল নাচের ইতিকথা এক অবিস্মরণীয় মনুষ্য কথা। আজ এ পর্যন্তই।